শুরু করছি ডার্ক সাইড। লিখনিতে জাবিন ফোরকান। পর্ব সংখ্যা ২৭। তোমার ভাগ্যকে জমে গেল শরীর। এক দৃষ্টে তাকিয়ে রইল রোজার দিকে। অজান্তেই হাতের বাঁধন সামান্য ঢিল হয়ে এলো। অতর্কিতে ঘটনাটি ঘটল। রোজা ঝুঁকল, নিজের কপালে আসমানের কপাল ঠুকল। সজোরে সর্বশক্তি দিয়ে ভারসাম্য হারিয়ে পিছু হাঁটতে বাধ্য হতে বিন্দুমাত্র সময় অপচয় না করে দুহাতে ঠেলে আসমানকে ম্যাচে আছড়ে ফেলল রোজা। তরতর করে চড়ে বসল উপরে। দুহাত তার জড়িয়ে গেল দুর্বল এবং তুলনামূলক অতর্কিত শারীরিক অংশ হিসেবে কার্যকারিতা বেশি। দৃশ্যটি লক্ষ্য করতে করতে ট্রেডমিলের উপর বসে পড়ে একটা চিপসের প্যাকেট খুলে মুখে পুরতে পুরতে সুগভীর মনোযোগে তাকিয়ে থাকল নিহাদ। ক্রমশই নাটকীয় রূপ ধারণ করেছে আসমান রোজার সম্মুখ লড়াই। ভালোই লাগছে তার। চিপসের সঙ্গে কিছুটা পপকর্ন হলে মন্দ হতো না। আর 3D চশমা, পুরাই সিনেমা হল ভাব। নিজেকে নিয়ন্ত্রণে নিল আসমান দ্রুতই। বিস্ময়ের ঘোর কেটেছে। অদ্ভুত এক ক্রোধ অনুভূত হলো তার হৃদয়ে। ঠিক কার প্রতি তা বোঝা সম্ভবপর হলো না। রোজার উভয় হাত চেপে ধরল শক্ত করে। কিন্তু বর্তমানে রোজাও নাছোড় বান্দা। ঘুষি হাঁকালো আসমানের চোখ বরাবর। তড়িৎ প্রক্রিয়া তা পড়ল গাল বরাবর। দর্শক নিহাদের তাতে চোয়াল ঝুলে পড়ল। অভিজ্ঞ আসমানকে পাল্টা আঘাত করা মরুভূমির বুকে অতর্কিতে জলের উৎস খুঁজে পাওয়ার মতোই চিরন্তনীয় ব্যাপার। এই মেয়েটা ব্যাপারটাকে কতই না সহজভাবে দেখল। কিঞ্চিত সন্তুষ্ট হলো আসমান। ইউ ম্যানেজড টু পাঞ্চ মি। হাঁপাচ্ছে রোজা প্রচণ্ডভাবে। এইটুকু করতেই তার যান যায় যায় অবস্থা। দুর্বল হয়ে এসেছে শরীর। সুযোগ গ্রহণ করে তাকে মেঝেতে ঠেলে পাল্টা চড়াও হলো আসমান। রোজার উভয় হাত ম্যাচে চেপে ধরল। দৃষ্টিতে মেলালো দৃষ্টি। এবার বাধা প্রদানের খুব বেশি প্রচেষ্টা হলো না রোজার তরফ থেকে। তার শারীরিক সীমা ছাড়িয়েছে উপলব্ধি করে নিজেকে সংযত রাখলো আসমান। একটু ঝুঁকলো নিচে। নিঃশ্বাস আটকে তার চাহনিতে যেন নিজেকে বিলিয়ে দিল রোজা। অজান্তে কয়েক ইঞ্চির ফারাক উভয়ের চেহারার মাঝে। চাইলেই একে অপরের ছুঁয়ে দেওয়া যায়। আসমান একটি হাত তুলল। তর্জনী এবং বৃদ্ধার সাহায্যে রোজার কপাল জলে এলোমেলো হয়ে লেপ্টে থাকা চুলের গুচ্ছ আনমনে সরিয়ে দিতে দিতে মৃদু কণ্ঠে বিড়বিড় করল, আমার ভাগ্য শুধুমাত্র আমার রোজা। তাকে ঘৃণা করার অধিকার আমি ব্যতীত আর কারণ নেই। দৃষ্টির সঙ্গে কঠোর গাম্ভীর্য সম্পূর্ণ বেমানান ঠেকল। এক প্রকার শীতল মস্তিষ্কের হুমকি প্রদানের মতো। এক মুহূর্তের জন্য নিজের হৃদয়ের অনুভূতি ঝঙ্কার অনুভব করল রোজা। ইচ্ছা হলো ওই শোষণীয় কৃষ্ণাঙ্গ অব্বার হতে দৃষ্টি ফিরিয়ে নিজেকে লুকিয়ে নেওয়ার, কিন্তু নিল না। কত থাকবে লুকিয়ে নিজের অন্তরের কাছ থেকে? তাই মোকাবেলা করল সে নির্ভীক সৈনিক হয়ে। আমার অনুভূতি শুধুমাত্র আমার। তাকে নিয়ন্ত্রণ করার অধিকারও আমি ব্যতীত আর কারণ নেই। আসমান থমকালো আসমানের আঙুল। কয়েক সেকেন্ড নিষ্পলক তাকিয়ে রইল সে রোজার আবেগে উচ্ছ্বাসিত নয়নে। নিঃশব্দে নিজেকে গুটিয়ে নিল। পর মুহূর্তে সরে গেল। একটি কথাও বলল না আর। উঠে দাঁড়িয়ে নিজের পোশাক ঝাড়ল। এক নজর অল্পে দৃষ্টিপাত করে কি যেন ভাবল। তারপর প্রস্থান করল জিম রুম থেকে। আসমান চলে যেতে আস্তে করে নিজের জায়গা উঠে বসল রোজা। হাঁটু জড়িয়ে বসে এক দীর্ঘশ্বাস ফেলল। সমস্ত শরীর তার অবশ হয়ে আছে। থেকে থেকে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গে, কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই। অন্তরে বইছে চিন্তার ঝড়। বড্ড কণ্ঠকারিণীয় এক পথে হাঁটতে আরম্ভ করেছে সে। এই হিমালয়কে টলানো দুরূহ ব্যাপার। সহজে কিছুই হাসিল হবে না। পোশাক ঝেড়ে উঠতে ট্রেডমিলের শরীর এলিয়ে বাদশাহী আয়েশি ভঙ্গিতে চিপস ঠুসতে থাকা নিহাদের উপর দৃষ্টিপাত হলো। রোজাকে তাকাতে দেখে নিজের ফোন দিয়ে এতক্ষণ ভিডিও করতে থাকা নিহাদ টুপ করে ভিডিও বন্ধ করে দাঁত দেখিয়ে হাসল। আর কমপ্লিট সিনেমা। নাম দিলাম। আমার অধিকার নিয়ে কথা বলার তুই কে? যখন মন চাইবে দেখব। আহা, একটা মাস্টারপিস, ব্লকবাস্টার হিট খাবে ইন্ডাস্ট্রিতে।
প্রতি উত্তরে রোজার তরফ থেকে ছুটে আসা ওয়াটার পটের নিশানা এড়িয়ে খিলখিল ধ্বনি তুললে হাসতে থাকলো নিহাদ। টিমটিমে হলুদে ল্যাম্পশেডের আভায় উচ্ছ্বাসিত হোটেল রুমটি নৈশব্দপূর্ণ। জানালার পাশে বসে আরাম কেদারায় দুলছে একটি অবয়ব, হাতে ভেপ থেকে থেকে উঠছে, ঠোঁটে ছুঁয়ে আস্বাদন করে চলেছে তামাকের স্বাদ। সেই ধোঁয়াটে কুয়াশা ভেসে বেড়াচ্ছে আবদ্ধ বায়ু জুড়ে। বিছানার একপাশে হাঁটুতে হাঁটু তুলে বসে থাকা আকাশ স্থির নয়নে পর্যবেক্ষণ করছে মানুষটিকে। দেখে মনে হচ্ছে না এত গুরুতর সংবাদেও তার মাঝে কোনো প্রকার ভ্রুক্ষেপ রয়েছে। দীর্ঘ সময় বাদে তার কণ্ঠে শুধুমাত্র একটি শব্দ উচ্চারিত হলো, ও আচ্ছা। আকাশে একটি দীর্ঘশ্বাস ছাড়তে বাধ্য হলো। এই একমাত্র বান্দা যে আসমানের নাম উচ্চারণ করা সত্ত্বেও সামান্যতম টলেনি। সাইফ হুসাইন। কি বলা যায় এই পুরুষটিকে? আসমানের যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়তো। আপনি নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন আসমানের শেষ টার্গেট আপনি সাইফ। অবাধ্য আয়োজন তুলে ঠোঁটে ভেব ছলো সাইফ। বিড়বিড় করলো, ভয় পাওয়ার উচিত আমার? নাবিল স্যার, আলাউদ্দিন, সান্দ্র। আকাশের কণ্ঠে মিয়ে এলো। নিজেকে স্বাভাবিক করতে জোরপূর্বক মাথা ঝাড়া দিয়ে দ্বিতীয় দফায় বলল, স্যারের একটা প্ল্যান আছে, টু সেভ বোথ অফ আস। কুঞ্চিত হলো সাইফের অধর। খোঁচা খোঁচা দাড়িযুক্ত চিবুকে আনমনে গলিয়ে আনলো নিজের আঙুল। সকলের দৃষ্টিপাত ঘটালো আকাশের অবয়বে। আমি খেলার গুটি হই না, গুটি সাজাই। এক সেকেন্ডের জন্য থমকালো আকাশ। ভ্রু কুচকে কিঞ্চিত দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করল, আর ইউ প্ল্যানিং সামথিং? জবাব না দিয়ে আরাম কেদারায় হেলে পুনরায় ভেবে মনোযোগী হলো সাইফ। শীত আসন্ন। ইতিমধ্যে ঋতু সেনাপতির হিমেল আগ্রাসন ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে শহর জুড়ে। যদিও দেশের উত্তরাঞ্চলের তুলনায় নেহায়েত কিছু অনুভূত হয় না বলেই চলে, তবুও রুক্ষতা এবং শুষ্কতার বছরের সর্বশেষ এই অংশ মানুষের অন্তর জুড়ে এক নস্টালজিক প্রভাব বিস্তারে পারদর্শী। সিটি ইউরোপিয়ার কাছাকাছি এক শপিং মলে এসেছে রোজা চারুলতার সঙ্গে। শীত উপলক্ষে বাসা সকলের জন্য নিজে দেখে কিছু কেনাকাটা করতে ইচ্ছুক সে। তাছাড়া সবসময় মার্বেল ভবনে আবদ্ধ হয়ে থাকতে থাকতে একটু বাইরে যাওয়ার বাতাসের জন্য তৃষ্ণার্ত হয়ে উঠেছিল বুক। খুব একটা আপত্তি করা হয়নি। রোজা এবং চারুলতার সঙ্গে রয়েছে নিহাদ, তার সঙ্গে অচেনা তিনজন বিলাল রিমান নিযুক্ত বডিগার্ড, যাদের অস্তিত্বকে শুধুমাত্র তাদেরই ধারণা রয়েছে। আশেপাশে মানুষ দেখলে সাধারণ লোক হিসাবে ধরে নেবে। সাদা পোশাকে ডিউটিতে থাকা আইন শৃঙ্খলা গুপ্ত বাহিনীর মতো কিছুটা। তাই অনেকটা নিশ্চিন্তে থাকতে পারছে রোজা। চারুলতা কেনাকাটা করতে করতে নিহাত শাকচুন্নি পেতনি বলে খেপাতে খেপাতেও ঠিকই শপিং ব্যাগগুলো বহন করে চলেছে একজন আদর্শ পুরুষের মতন। দৃশ্যটি অবলম্বন করে হৃদয়ে তৃপ্তি অনুভব করল রোজা। তার সঙ্গে এক আশঙ্কাও, এই চুক্তির সমাপ্তির পর সে এমন মুহূর্ত আর কোনোদিন উপভোগে সক্ষম হবে কি? আর মনে চিন্তায় ডুবে থাকতে থাকতে হঠাৎ পার্শ্ববর্তী একটি স্টলের দিকে নজর পড়ল। উপরে বোর্ডের গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা, মেক ইউর চাম। কৌতূহলী হয়ে এগোতেই রোজা দেখল স্টলে কয়েকজন কর্মী রয়েছে। একজন মেয়ে লিকুইড রেজিন নিয়ে কাজ করছে। কাস্টমার যেমন মন চায় তেমন ডিজাইনে বিভিন্ন ধরনের অলংকার তৈরি করে নিতে পারে। ভিডিওটিতে এমন জিনিস বহু দেখেছে, এই প্রথম সামনাসামনি। নিজের অজান্তেই তার পদক্ষেপ তাকে টেনে নিল স্টলে। অ্যাপ্রন পরিহিত মেয়েটি তাকে স্বাগতম জানিয়ে মিষ্টি হেসে বলল, ওয়েলকাম ম্যাম। আপনি কি আপনার পছন্দের কাস্টমাইজ রেনিজ জুয়েলারি ক্রয় ইচ্ছুক? জি জি জি। দাম কেমন পড়বে? আপনি কি বানাতে ইচ্ছুক? ব্রেসলেট, মেলস ব্রেসলেট, পার্ল বিজড নাকি জেরিন? জেরিন। তাহলে ম্যাম 500 থেকে 700 টাকার মধ্যে হয়ে যাবে।
একটি ঢোক গিলল রোজা। কামিজের ফাঁক গলিয়ে আনমনে পায়জামার পকেটে হাত ভরল। ভেতরে রয়েছে মোট ২৫০০ টাকা। ফাউন্টেনের পেনের কার্যক্রম সে শুরু করেছে ৮ মাস আগে। অর্ধেক বেতন কাউন্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে মাসের শুরুতে। সেটা আজই কিছুক্ষণ আগে ক্যাশ আউট করেছে। দাদু চলে যাওয়ার পর থেকে অর্থের খুব একটা প্রয়োজন হয় না তার। নিজের লেখালেখির প্রতিভা থেকে আয় করা প্রথম সৎ উপার্জনে এই অর্থ দিয়েই নিজের কিছু অপূর্ণ ইচ্ছা পূরণের সাধনা ছিল তার। একজোড়া সিলভার ঝুমকো, কিন্তু হঠাৎ কি হলো কে জানে, কেন যেন খুব করে ইচ্ছা করছে নিজের জন্য খরচ না করে কোনো প্রিয় মানুষটিকে কিছু উৎসর্গ করতে, স্মৃতিচিহ্ন হিসেবে। রোজা সায় জানালো। মেয়েটি নিজের বক্সরা সাজিয়ে বসলো তার সামনে। একটি বক্স এগিয়ে দিল। এগুলো শুকনো ফুল ম্যাম, আপনি চাইলে এগুলো ব্রেসলেটে যুক্ত করতে পারেন। রোজা ঝুঁকে দেখলো অনেক ধরনের ফুল রয়েছে, কালো, গোলাপি, লাল, হলুদ, কিন্তু তার দৃষ্টি কাড়ল আসমানি বর্ণের ছোট ছোট কিছু নাম না জানা ফুল। সন্ত্রপণে তা হাতে তুলে নিয়ে দৃষ্টিপাত করতে অধরে তার উচ্ছ্বাসিত হলো আলোড়ন। আসমানের সঙ্গে আসমানি বর্ণটা দাঁড়াবে নিশ্চয়ই। ওই শুভ্রতার চাদরে সুবিস্তৃত আসমানের ছোঁয়া কল্পনা করে রোজার অন্তর পুলকিত হলো। কাজে লেগে গেল কর্মী মেয়েটি। ছাঁচে রোজার বাছাইকৃত শুকনো ফুলের সঙ্গে স্থাপন করল শুভ্র বৃক্ষলতা, যার পাশ ঘিরে দিল সবুজ ভাব উচ্ছ্বলে, যেন এক টুকরো প্রকৃতির মাঝে অসীমতার পাখনা মেলেছে আকাশ। মনোমুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলো রোজা। ছাঁচে স্বচ্ছ রেজিন ঢেলে স্থির হতে দিয়ে ইউভি লাইটের নিচে শুকিয়ে নিল দীর্ঘ কয়েক মিনিট যাবৎ। প্রস্তুত হয়ে আসতে তা খোদাই করে যুক্ত করলো একটি সরু চেন, যার প্রান্তে ঝুলছে রোজার পছন্দ করা একটি ছোট চাঁদের টুকরোপোনা অংশ। সুন্দর করে জিনিসটা একটি বক্সে সাজিয়ে প্যাকেট করে এগিয়ে দিল মেয়েটা। হাতে নিয়ে মুগ্ধ নয়নে অবলঙ্কন করল রোজা। কি সুন্দর! ধন্যবাদ ম্যাম, আপনার পছন্দ হয়েছে জেনে খুশি হলাম। আমি একজনকে উপহার দেব, তার পছন্দ হলেই হবে। নিশ্চয় হবে ম্যাম, আপনি এতটা যত্ন নিয়ে ভেবেচিন্তে সবকিছু নির্বাচন করেছেন। অবশ্যই যে জিনিসটি লাভ করবে সে খুব খুশি হবে, কদর করবে উপহারের। মৃদু হাসল রোজা। সম্পূর্ণ ৬৭০ টাকায় মূল্য পরিশোধ করলো। তারপর ফিরে এলো। উপহারটা নিজের বুকে আগলে নিল অজান্তে। আসমানের কাছে এর চেয়ে শতগুণ দামি জিনিসপত্র রয়েছে। সেখানে সামান্য রেজিন দিয়ে তৈরি এই ছোট্ট বস্তুটি তার পছন্দ হবে কি? থমকে গেল রোজা। পরক্ষণেই আবার মাথা ছেড়ে নিজেকে গালমন্দ করল। তার যতটুকু সামর্থ্য সে করেছে তার ভেতরেই। এই বিষয় নিয়ে এতটা হীনমন্যতায় ভোগার কিছু হয়নি। জিনিসের মূল্য তার দামে নয়, বরং আন্তরিকতায় মাপা হয়। মলের একপাশে দাঁড়িয়ে আবারও ব্রেসলেটটা দেখল রোজা। তার কল্পনার চাইতেও সুন্দর হয়েছে জিনিসটা। তার চাঁদের জন্য এক মাধুর্যপূর্ণ উপহার। যদিও কোনো উপলক্ষ নেই, তবুও মন আনচান করছে আসমানের কবজিতে কেমন লাগবে তার অতি যত্ন নিয়ে ভেবে ক্রয়কৃত জিনিসটি। একটি দুর্বার চিন্তায় সহসাই জমে গেল রোজার সর্বাঙ্গ। এক ভীতিকর দানব থেকে হয়ে ওঠা রাক্ষসকে উপহার দেওয়ার মতো পর্যায়ে সে কখন পৌঁছালো? কিভাবে পৌঁছালো? আর কেনই বা পৌঁছালো? কি অধিকার আছে তার মিথ্যা সম্পর্কের বাঁধন এবং অনিশ্চিত ভবিষ্যৎ ব্যতীত? তবুও অবাধ্য এই হৃদয় চাই, নিজের সবকিছু উজাড় করে দিতে চায় পিচাসটির জন্য। অনুভূতিহীন নিটল হিমশীতল হিমালয় সে, তবুও তার শীতলতাকে আঁকড়ে ধরতে চায় রোজা। তার পরাবাস্তব বিভীষিকাময় কলঙ্ক দেখলে মানব হৃদয় শিউরে ওঠে, অথচ তা অবলম্বন করতে চায় রোজা বারংবার। এই অধরে প্রস্ফুলিত হাসি জীবনে একবার হলেও লক্ষ্য করতে চায় সে। চায় নিজেকে বিলিয়ে অতীতের অনিমেষায় আবদ্ধ আত্মাকে নতুন করে আরো একবার রঙিন সুখের স্বপ্নের পথ দেখাতে, হাতটি ধরে একসঙ্গে পথ চলতে। হোক তা দীপ্তিময় ফুলেন পথ কিংবা অন্ধকারাচ্ছন্ন কণ্ঠকার্ণীয় পথ।
উপলব্ধি অতর্কিতে তার হৃদয় মাঝারে আবেগের জলোচ্ছ্বাস ঘটালো। তুই প্রেমে পড়েছিস রোজা? এক মেশিনের প্রেমে পড়েছিস? অন্তর চিৎকার করে জাহির করল সেই মহান ঘোষণা। কতই না বিচিত্র ভালোবাসা, তাই না? একটা সময় যার অস্তিত্বের হৃদয় হিমশীতল আতঙ্কে জমে আসত, বর্তমানে তারই অবয়ব হৃদয়কে অনুভূতির দোলাচলে আনন্দিত করে তোলে। ধ্বংসক হয়েছে রুক্ষ, তার অসহনীয় উপস্থিতি পরিবর্তিত হয়েছে অনাকাঙ্ক্ষিত মুহূর্তে। রহস্যময় দানবটির পরাস্ত পরাস্ত পর্দার উন্মোচন ঘটেছে। অবমুক্ত হয়েছে তার বহু যত্নে বক্ষপিঞ্জরে লুকিয়ে রাখা হৃদয়ের সুপ্ত অনুভূতি। পিচাসটির অস্তিত্ব জুড়ে অনামিসায় ঘন আবরণে বদলে দৃষ্টিতে পরিলক্ষিত হয় রং বেরঙের আবেগের উড়ান্ত দুরন্ত প্রজাপতিরা। শতকোটি টকটকে গোলাপের মাঝে একটিমাত্র কণ্ঠকার্ণীয় কালো গোলাপ সেই গোলাপের আধারে বিলিয়েছে এই হৃদয়, মস্তিষ্ক তথা রোজার সমস্ত অস্তিত্ব। নতুনভাবে খুঁজে পেয়েছে এই ধরনের বুকে পুনরায় নব উদ্যমে বেঁচে থাকার কারণ। সেই কারণটির নাম আসমান। সকাল সকাল নিদ্রাভঙ্গ হওয়ার পর ফ্রেশ হয়ে হলরুমে আসতে একটি অভানীয় দৃশ্য নজরে এলো রোজার। কিচেনের ডাউনিং এরিয়ায় টেবিলে বসে আছেন বিলাল, রেমান, চারুলতা এবং নেহাদ। সাধারণত সকালের নাস্তা কখনোই কারো একসঙ্গে খাওয়া হয় না। আসমান বা রোজার কেউ রান্না করলে সবার জন্যই বানায়, যা যখন ইচ্ছা খেয়ে নেয়। মাঝে মাঝে চারুলতা অনলাইনে খাবার অর্ডার করে। সত্যিকার অর্থে পরিবারের প্রত্যেকেই স্বাবলম্বী, নিজের নাস্তাটুকু অন্তত নিজেই তৈরি করে নিতে পারে। তাই তিনবেলা একসঙ্গে খেতে বসার প্রয়োজন কিংবা সুযোগ কোনোটিই হয় না। তাই আজ সকালে একত্রে দেখে রোজা কিছুটা ভড়কালো বৈদিক। তাকে দেখে বিলাল, রেমান ডাকলেন, আরে মামুনি, আসো আসো, বসো। কিচেনে ঢুকে পাশে চাইতেই কাউন্টারে আসমানকে কাজ করতে লক্ষ্য করলো রোজা। খাবারের সুঘ্রাণে পেট মোচড় দিয়ে উঠল তার। নিহাদ লোভাতেও দৃষ্টিতে রান্নার দিকে তাকাতে তাকাতে বলল, আসমান ভাই, স্পেশাল ব্রেকফাস্ট। উফ, তাড়াতাড়ি করো না, পেটের ভেতর আস্ত গন্ডার দৌড়াদৌড়ি করছে গো। গন্ডারটা গিললে কিভাবে? যেমন করে শাকচুনিরা বেটা মানুষের মাথা গিলে অমন করে। চারুলতা নেহাদের ঝগড়ায় না পারতে ফিক করে হেসে উঠল বাকিরা। রোজা বসতে বসতে টেবিলে হাজির হলো আসমান। খাবারের পদের দিকে চেয়ে ক্ষুধা যেন কয়েক গুণ বৃদ্ধি পেল সকলের। খিচুড়ি এবং মুরগি কষা, সঙ্গে মেয়োনিজে ড্রিঙ্কস করা মিক্সড ভেজিটেবল সালাদ। সবার প্রথমে হামলে পড়তে গিয়ে চারুলতার হাতে একটি চাটি খেল নিহাদ। ভ্রুকুটি করল মেয়েটির পানে চেয়ে। আমি লেগ পিস ছাড়া খাবো না। নিহাদ বলে শেষ করার আগে দুইটা লেগ পিস একটি নিজের পাতে এবং অপরটি রোজের প্লেটে ঠেসে চারুলতা বিজয়ী হাসি হাসল। না ওয়ারিয়া, এটা খেয়ে দেখো, লেগ পিসের থেকে মজার আর কিচ্ছু হয় না। ড্যাব ড্যাব করে চোখ শুধু করুণ দৃষ্টিপাত ঘটালো নিহাদ। দৃশ্যমানভাবে টেনে ধরল চারুর লম্বা চুলের গোছা। তাতে ভেঙচি কেটে তার তলপেটে ঘুষি বসিয়ে নিজের খাবারে মনোযোগ দিল চারুলতা। তাদের এই নীরব যুদ্ধের মাঝে রোজার পাশের একটিমাত্র খালি চেয়ারটি টেনে বসল আসমান। নীরবে খুলে নিল মাস্ক। তাতে তাকে এর পূর্বে কোনোদিন পরিবারের সঙ্গে খেতে বসতে দেখা যায়নি। বিলাল নিজের হাতে প্লেটে খিচুড়ি এবং মাংস তুলে আসমানকে দিলেন। চুপচাপ চামচ তুলে খাওয়ায় মনোযোগী হলো সে। আশেপাশের দৃষ্টিপথ ঘটালো না খুব একটা। তার চেহারার বিকৃতিতে কারোরই কোনো প্রকার ভাবান্তর ঘটল না, যেন অতি স্বাভাবিক দৃশ্যতা। আজকে বিকালে পিকনিক আছে, আমার ইচ্ছা আমরা সকলে যাবে, নিহাদ সমেত। লেগ পিসের শোকে পাখনায় কামড় দিতে দিতে নিঃশব্দ থাকলো নিহাদ। রোজা জিজ্ঞেস করলো, কিসের পিকনিক বাবা? মার্বেল ভবনে সবাই মিলে ঠিক করেছে শীতের আগমন উপলক্ষে একটি আর্লি উইন্টার বারবিকিউ পার্টি করবে। আমি দ্বিধামত করিনি, কথা দিয়েছি সবাই যাব, মজা হবে। চারুলতা আপন মনে হাসলো। অপরদিকে যথারীতি
নিরুৎসাহিত আসমান। সে একমনে খাচ্ছে, বেশ দ্রুতই খায়। অর্ধেক বেশি প্লেট খালি হয়ে এসেছে তার। এদিকে এখনো খাওয়া শুরু করতে পারেনি রোজা। তড়িঘড়ি করে খেতে গিয়ে কি মনে করে এক নজর নিহাদকে দেখল। বেচারা উদাস হয়ে হাড় চিবুচ্ছে। নিজের লেগ পিসটা নিঃশব্দে নিহাদের প্লেটে চালান করতে ছেলেটার চোখ তার কান্নায় চকচক করে উঠল। আমার বেশি বাজবিচার নেই, একটা কিছু হলেই হলো। তুমি নারী নও, তুমি পরী। তুমি যে পথ দিয়ে হাঁটো সেই পথ ফুলে ফুলে ভরে যাক। তুমি যে স্পর্শ করো তাই সোনা হয়ে যাক। তোমায় দেখলে যে কেউ প্রেমে পড়ে যাক। তোমার রূপে এই জগৎ দিওয়ানা হয়ে যাক। তোমার কণ্ঠের মাধুর্যে কানে সুধা বর্ষণ হোক। তোমার হয়েছে হয়েছে, আর গভীরে যাওয়ার প্রয়োজন নেই। না হলে যেটা দিয়েছি সেটাও কেড়ে নিব। বিব্রত বোধ করল রোজা। উত্তেজিত হয়ে খাবারে হামলে পড়ে চোখ টিপে চারুলতাকে যেন ভাষণ করল নিহাদ। এক চামচ খিচুড়ি মুখে দিতেই রোজার খালি প্লেটে কিচেনের পিস তুলে দিল আসমান। অনেকটা আনমনে। ব্যাপারটি খুব বেশি বড় কিছু নয়, কিন্তু তবুও দারুণ ভালো লাগলো রোজার। হৃদয় জুড়ে মৃদু এক ঝঙ্কার খেলে গেল। নিজের অজান্তে মৃদু কণ্ঠে বলল, খিচুড়িটা খুব সুস্বাদু হয়েছে। আসমান শুনল, কিন্তু কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। নিজের প্লেটে মনোযোগ দিল সে। এক চামচ সালাদ মুখে পুরে বিড়বিড় করল, তোমরা যেও, আমি বাসায় থাকবো। সে কিসের কথা বলেছে বুঝতে কারোরই বাকি রইল না। বিলাল ভ্রু কুঁচকালেন। আমরা সবাই যাব। ইচ্ছা করছে না। সবাই যাব বেবি। আদুরে কণ্ঠে উচ্চারণ করল। বিলালের অভিব্যক্তিতে স্পষ্ট কঠোরতা টের পাওয়া গেল। আসমান এক মুহূর্ত চেয়ে থাকলো, তারপর দ্রুত শেষ চামচ মুখে দিয়ে একটা ন্যাপকিন তুলে চলে গেল। কিচেন থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোলো নিজের রুমে যাওয়ার উদ্দেশ্য। টেবিল জুড়ে হঠাৎ করে এক জমাট বাঁধা কুয়াশা ভর করলো যেন। সকলে উৎফুল্ল থেকে অতর্কিতে মুচড়ে পড়েছে আসমানের প্রস্থানে। একটি দীর্ঘশ্বাস নির্গত করলো বিলাল। প্লেটের খাবার নাড়তে নাড়তে রোজার দিকে চাইলেন। মামুনি। জি বাবা। কিছুটা অপ্রস্তুত হয়ে তাকে মোকাবেলা করলো রোজা। আমি জানি তোমার দাদা চলে যাওয়ার পর তুমি নিজেও মানসিক অস্থিরতা এবং আবসাদে ভুগছ। তবুও একটা অনুরোধ করব। অবশ্যই বাবা, অনুরোধ নয়, আদেশ করুন। প্লিজ টেক কেয়ার অব মাই সান। বিলালের দৃষ্টিতে অব্যক্ত এক অনুভূতির প্রকাশ ঘটল। পিতৃহৃদয়ের হাহাকার। রোজা নিজের উপর এক দায়িত্বের ভার অনুভব করলো যেন সহসায়। মাথা দুলিয়ে জানালো, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ। বিকেল বেলা আয়নায় নিজেকে অন্তিমবারের ন্যায় পর্যবেক্ষণ করে সন্তুষ্ট হলো রোজা। প্লাস্টেল পিঙ্ক শাড়ির ভাঁজে আচ্ছাদিত তার অবয়ব এবং খোলা কেশরাশি বেশ মানিয়েছে। খুব বেশি সাজ এড়িয়ে শুধুমাত্র হালকা লিপস্টিক এবং গ্লসে অধর রাঙিয়ে কপালে ছুঁয়েছে মৃদু ব্লাশ। এইটুকুই। বহু বছর বাদে বোধহয় এতটা যত্ন নিয়ে নিজেকে সাজিয়েছে সে। কেন? বিশেষ কেউ অবলম্বন করবে বলে হয়তো। প্রেমানুভূতি তার গোটা সংগ্রামী জীবনে এই প্রথম হৃদয়ে কড়া নেড়েছে। তাই প্রগাঢ় অনুভূতিতে অভ্যস্ত হতে সময় প্রয়োজন হবে। হ্যান্ডব্যাগের ভেতর সেদিন ক্রয়কৃত ব্রেসলেটটি নিতে নিতে উত্তেজিত হয়ে উঠল অন্তর। ঠিক কেমন হবে ব্যাপারটা? এটা আসমানকে দিয়ে কি বলবে সে? কিসের উপহার? তার অনুভূতি সম্পর্কে জানাবে কি? কিন্তু যদি কোনো কিছু হিতে বিপরীত ঘটে? চিন্তার দোলাচলে অতিষ্ঠিত হয়ে একটা সময় নিজেকে নিয়ন্ত্রণ করে শেষমেশ বেরিয়ে এলো বাইরে। যা হবে দেখা যাবে। হলরুমে পৌঁছাতেই অপেক্ষারত নিহাদকে নজরে পড়ল। সোফায় শরীর এলিয়ে পা নাড়াতে নাড়াতে শীষ বাজিয়ে যাচ্ছিল। রোজা আসতেই ফিরেছি ভ্রু তুলে আপাদমস্তক পর্যবেক্ষণ করল তার অবয়ব। লম্বা একটা শীষ ধ্বনি তুলল, অতঃপর বাঁকা হেসে নির্লজ্জভাবে বলল, সেক্সি লেডি। তৎক্ষণাৎ চল রোজার মুষ্টিবদ্ধ হাতে ঘুষি খেল। খিলখিল করে হাসতে থাকলো। চোয়াল ডলে বিড়বিড় করল, যাক বাবা,
মেয়ে মানুষ আসলে আস্ত একটা মুডের বস্তা। কখন কি চাই বোঝা দেয়। মিথ্যা প্রশংসা করলেও দোষ, আবার সত্যি বললেও দোষ। তার মানে মাত্র তুমি মিথ্যা বললে তো শাড়ি পরা চাঁদের বুড়ি বলে গালি খেতাম নাকি? নিহাদ, বলো ফুলটুসি, তুমি একটা ভণ্ড। ধন্যবাদ, আমি জানি আমি হ্যান্ডসাম। কানের ডাক্তার দেখাও, ভণ্ড বলেছি। মেয়ে মানুষ মুখে যা বলে তার উল্টোটাই বোঝায়। আই আন্ডারস্ট্যান্ড। আমার হ্যান্ডসামনেসে জ্বলে পুড়ে খাক হাজার রমণীর মন। তুমি তো এক অবধ বেচারি। কলার ঝাঁকালো নিহাদ। সরু দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার দিকে রোজা কিছুক্ষণ। সত্যিকার অর্থে যদিও নিজের প্রশংসা করাটা অস্বাভাবিক, তবে নিহাদ আদতেই সুদর্শন। বর্তমানে ডেনিম জ্যাকেট এবং জিন্সে তাকে বেশ লাগছে। চন্দন বর্ণের চেহারা দারুণ দীপ্ত প্রকাশ পাচ্ছে। তীক্ষ্ণ চিবুকের উপরে কানে ছোট্ট একটি সিলভার পাথরের দুল নজর কাড়ছে। তবুও ব্যাপারটি প্রকাশ না ঘটিয়ে চোখে মুখে ঘৃণার অভিব্যক্তি ফুটিয়ে হনহন করে বাইরের দিকে এগোলো রোজা। যত সব, ডাস্টবিনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মানে হয় না। ইউ মিন সেক্সি ডাস্টবিন ফুলটুসি? খবরদার, আমাকে ফুলটুসি ডাকবে না। তো কি ডাকবো, ভাবি? থমকে পড়ল রোজা। অজান্তেই চট করে ঘুরে তাকালো পেছনে। ঠোঁটে তির্যক হাসি ঝুলিয়ে তার দিকে চেয়ে আছে নিহাদ। কিন্তু রোজার কপাল জুড়ে সৃষ্ট হওয়া ললিমা আভা তাকে দ্বিধান্বিত করে তুলল। ভ্রু উঁচু করে শুধালো, ভাবি ডাকটা পছন্দ হয়েছে মনে হচ্ছে। শাট আপ। জোরপূর্বক নিজের অনুভূতি লুকিয়ে এক প্রকার হন্তদন্ত হয়ে এগোলো সে। পেছনে নিহাদ এক ঝাঁক কৌতুক এবং কৌতূহল নিয়ে তাকে অনুসরণ করল। যতই কৌতুক করুক না কেন, রোজার অভিব্যক্তির হঠাৎ পরিবর্তন তার দৃষ্টি এড়ায়নি। মার্বেল ভবনের পেছনের বাগানে আয়োজন করা হয়েছে বারবিকিউ পার্টির। ইতিমধ্যে ভবনের বেশ কয়েকজন বাসিন্দা উপস্থিত হয়ে গিয়েছে। যারা দায়িত্বে রয়েছে তাদের কয়লা এবং প্রয়োজনীয় তৈজসপত্র সাজানোর কার্যক্রম চলছে। স্ন্যাক্স এবং ফলমূলে সজ্জিত টেবিলে একটি স্পিকার বাজছে মৃদু শব্দে। গোধূলি হিমেল হাওয়ার সঙ্গে ভালোই সংযত হয়েছে সমস্ত আয়োজনের। রোজা পৌঁছাতে কয়েকজন পরিচিত মুখের সঙ্গে সাক্ষাৎ হলো। কুশল বাক্য বিনিময় করতে করতে তার উদ্গ্রীব নয়ন আশেপাশে খুঁজতে থাকল হৃদশাসনকে। অবশেষে পেল। আয়োজন থেকে কিছুটা দূরে একটি জলপাই বৃক্ষের নিচে বেঞ্চের উপর বসা আসমান। একলা নয়, সঙ্গে ছোট্ট রোগী তার কোলে দাপিয়ে বেড়াচ্ছে। অদ্ভুত হলেও সত্য, দৃশ্যটির পানে রোজার দৃষ্টি আঠার ন্যায় আবদ্ধ হয়ে পড়ল। আসমানের শুভ্রতা আজ হার মানিয়েছে সবকিছুতেই। অতিরিক্ত কোনো আলোড়ন নেই, শুধুমাত্র একটি ঢোলা সাদা শার্ট এবং কালো ফর্মাল প্যান্ট, মাস্কে আবৃত চেহারা, ললাটে লুটিয়ে পড়া কালো কেশগুচ্ছ। অনুভূত হচ্ছে এক দৈবিক অবয়বের মতো পবিত্র, শুদ্ধ, স্নিগ্ধ এবং কোমল এক অস্তিত্ব। প্রেমে পড়লে কি সব মানুষ এমনই অনুভব করে? মনে মনে ভাবল রোজা। তার দৃষ্টিতে আসমানের অবয়বের চারপাশ ঘিরে যেন ঘুরপাক খেয়ে চলেছে সহস্র প্রজাপতির দল। অনুভূতির হাওয়ার পাখনা মেলে প্রবাহ খেলিয়ে দিচ্ছে নিটল অস্তিত্ব জুড়ে। এক ভাষা ভাষা দীপ্তস্রাত বর্ণে প্রতিফলিত হচ্ছে দৃশ্যপটে। কি অদ্ভুত সুন্দর! স্বামীতেই বিভোর হয়ে গেলে নাকি আরিয়া? কর্ণপাত হলো না রোজার। তার প্রজ্বলিত মুগ্ধ দৃষ্টি সম্মানিত আসমানের পানে। কোলে ছোট্ট রোগীকে আগলে রেখেছে সে পরম যত্নে। ওই শীতল নয়নে কোমল অনুভূতির উৎপাদন ঘটেছে শিশুটির উদ্দেশ্য। বিষাদ এবং মোহের এক মিশ্র অনুভূতি ছেয়ে গেল রোজার অন্তর জুড়ে। আরিয়া! এক ঝটকায় বাস্তবতায় ফিরে চোখ পিটপিট করে তাকালো রোজা চারপাশে, যেন নিজেকে হঠাৎ করেই পৃথিবীর বুকে আবিষ্কার করেছে। আশেপাশে ব্যক্তিগণ তাতে হাসলো। এক রমণী মুখে হাত চেপে মৃদু হেসে জানালো, হারিয়ে গিয়েছিলে বুঝি মিস্টার নীলের মাঝে?
লজ্জাবোধ করল রোজা, দৃষ্টি নত করে নিল। চিন্তা করো না, তুমি তাকে দেখবে সারা জীবন। এছাড়া আর কেউ কোনোদিন চোখ তুলে তাকাতে সাহস করবে না মিস্টার নীলের দিকে। কথাটির মাঝে লুকায়িত আধার রোজার অনুভব করতে ব্যাকুলতা হলো না। নয়ন তুলে চাইল সে, মুখোমুখি হলো রমণীর নির্ভীক হয়ে। আমার স্বামীকে আমি অবলম্বন করছি, অন্য কেউ দেখলো কি না দেখলো, সাহস করলো কি না করলো ভেবে সময় নষ্ট করার প্রয়োজন বোধ করছে না মিসেস কামাল। ও, আই ডিড নট ওয়ান্ট টু বি রুড, বাট পৃথিবীর অধিকাংশ সৃষ্টিরই বিপরীত রয়েছে। ভালো খারাপ, একলা দোকলা, যোগ বিয়োগ ইত্যাদি সৌন্দর্য মানব হৃদয়ের আকর্ষণের পরিপূরক। তেমনি এর বিপরীত কদর্যতা, আতঙ্ক জাগানিয়া সকলের আপন আপন বৈশিষ্ট্য রয়েছে। ভালোবাসায় তা ছেদ ঘটাতে পারে না। রোজার দিকে চেয়ে থাকলো সকলে নিঃশব্দে। এই যে উপরে উপরে ভদ্রতার পোশাক গায়ে জড়িয়ে ভালো মানুষের যে কথা বলা, সহানুভূতি পোষণ করে এবং অন্তরে একরাশ ঘৃণা রেখে বিরক্ত হওয়া, বিভ্রান্ত হওয়া, অপরকে বিচার করা, এসব বন্ধ করে যেদিন সৎভাবে নিজেকে প্রকাশ করতে শিখবেন, সেই দিন প্রকৃত মানুষ হতে পারবেন। সরি মিসেস রেমান। রমণী দৃষ্টি সরিয়ে নিল লজ্জাবোধ স্পষ্টতার মাঝে। আপনি রাগ করবেন না রিয়া। মিস্টার নীল অবশ্যই সুন্দর নিজের অন্যান্য বৈশিষ্ট্যে। তিনি সুন্দর, কিন্তু